ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। ডিজাইন করে সে মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 1500 হত্যাকারীদের। পুলিশ আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বস্তিতে নেই, তাদের যে আত্মবিশ্বাস এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে এটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছাড়ার জন্য বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বলেছে, ইউনূস তুমি ক্ষমতা ছাড়ো, ক্ষমতা না ছাড়লে তোমার পরিণতি বড়ই ভয়াবহ হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি প্রফেসর ইউনূসকে নিয়ে কথা বলে একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে শেখ হাসিনার। সেখানে শেখ হাসিনা প্রফেসর ইউনূসকে নিয়ে কি বলছে এবং দেশ নিয়ে যে ষড়যন্ত্র পরিকল্পনা করছে সেটা স্পষ্ট ফুটে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা বলছে কোনোভাবেই প্রফেসর ইউনূসকে এবারে আর ছাড় দিবেন না তিনি। কঠোর হুঁশিয়ারি দিয়ে কি বলল হাসিনার সেই অডিও কল রেকর্ডটি, ফোন কল রেকর্ডটি আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। ডিজাইন করে সে মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করে একজন মারা গেল, তাদেরকে পিটায় তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, এগুলি না হওয়া বন্ধ, কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছার মতো সব আসছে বসছে। আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ তারা ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা সেক্ষেত্রে খুন করবেই তো। ছিল আমাকে হত্যা করা, আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা। হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার। গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার ইউনূসের। এই সমস্ত খুনের দায়িত্ব ইউনূসকে নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি অটিজমের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93
দাবি কিনলাম, সেই 9.9 যেটা কিনা সে 14 তোমার 5 একটা আর 14.65 এই দাবি কিনলো। ডাবল দাবি সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। জি, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে, সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বললো? আওয়ামী লীগের সরকার করছে। এদেরকে বাদ দিতে হবে আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা চেষ্টা করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেলো, তখন তো 1 কোটি ছিল, তো বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে ধর্মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, যেটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য আপা। আজকে ছাত্রদেরকে সেটা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত, আমি তাদেরকে বলবো, তাদেরকে আবেদন করছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিয়ে তারা দিয়েছে, বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না। তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে, সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নাবিজের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, এবং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটা জন্য অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতার মালা পড়ায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে। জীবন আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। এবং কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে হবে, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেমেয়েরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি, অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারে না, যারা খাবার আমদানি করতে তাদের বিদেশে যেতে দিচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 1500 হত্যাকারীদের পুলিশ। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। বিচার হবে ইনশাল্লাহ, অবশ্যই। অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার ইয়ে বানায়, কি বলে রাজনৈতিক সুযোগ দেয়, রাষ্ট্রপতি পদপ্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেরা হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার। আবার দাবি ওঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে?
এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। এদের কলমে করছো, জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালেদাজিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই 7ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে। ইউনূস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। এই ছাত্র এমপি হচ্ছে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকের গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইউনূস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে। ছবি দেখো আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জ ইনশাআল্লাহ কারাবরণ করবো দরকার। বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর। জি, সুদখোর। আবা আচ্ছা, আমি জনতা তো করবেই, আমরা নিজেরা করবো, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। আবার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে, সবাই অনুতপ্ত আপা। আমরা বলেন প্লিজ বলেন আপা প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সেই আরেকটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা বাংলা, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছেন আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যারা যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে, মানবিক জীবনযাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোরা কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো করে, অথচ আমার দেশের ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আমার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, কাজ পায় না। সেক্ষেত্রে কম করা বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা রেখে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই
এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। এই দেশের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা আপা আমি একটা বলি, ইউনূস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে সাথে, 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। তোমাদের এটা করতে হবে ইউনিয়নে, যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো, সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন ভাইয়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আবার একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার। তাদের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয়। হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে, গোয়েন্দা বলেন, যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে, অস্ত্র আমার কাছে সন্দেহ। ওইখানে দুজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। দেখতে চাই যে স্ক্যান করতে চাইছে, দেয় নাই। সাথে জড়িত। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এর জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা বলেন। আবার আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আমেরিকার বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমেরিকার এই ইউনুস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাসী ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরিকার উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের সামি দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুব রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানুদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, সামি দাস, হিলোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামীতে ফিরে আনবো। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপনি একটা ঠিক করে শুনুন, বলুন প্লিজ, বলেন প্লিজ, বলেন। আপনি তো বিজি এমনিও। জি
হ্যাঁ আপা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল, আপা আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আবার দিয়েন না। আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এই পর্যন্ত থাক, আমাদের মনে বলে ভালো। এই পর্যন্ত আমরা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, স্বস্তিতে নেই। তাদের যে আত্মবিশ্বাস, এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে এটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষণ নেই এবং তারা মনে হয় যেন একেবারে গা ছেড়ে দিয়েছেন। সেই যে বিখ্যাত গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন মাঝিকে তিনি ডাকছেন। মন মাঝি হলো বিধাতা, আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ, এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও, তুমি যেটা দিয়েছ, আমি আর এই জীবনের যে ভবতরী, জীবনের যে নৌকাটি, এটি আমি আর বাইতে পারছি না। তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন। যখন কোনো একটা মানুষ খুব ভালো অবস্থানে থাকে, তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং তার কোনো ভয় নেই। সে অন্ধকার তার পছন্দ নয়, ডেলাইটে তিনি কাজ করেন এবং তিনি এমন একটা জায়গাতে বসেন, এমন কর্মকাণ্ড করেন, এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায়, সবাই তার কথা শুনতে পায় এবং তিনি এমন ভাষা, শব্দ প্রয়োগ করেন স্ট্রেট ওয়েতে, সবাই সেটা বুঝতে পারে। যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে, ভয় পায়নি। কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, একবার দাদা, একবার নানা, একবার উত্তর, একবার দক্ষিণ, তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে, এরপর আর অনেকের সাথে, অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে, তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে, অস্থিরতায় ভুগছে, আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছে। এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে, আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, গভীর রজনী, কিন্তু যে কোনো কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন, তো সেই রজনীর যে অন্ধকার, সেই অন্ধকার আপনাকে আঁকড়ে ধরেছে, প্রচণ্ড শীত, তো আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন। তো বিলের মধ্যে রাস্তা নাই, কোনো কিছু নাই, কাদা মাটি, তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, বুবাই ধরেছে, আর অনেক কিছু আছে, তো সেইগুলোতে ধরেছে এবং আপনি দেখবেন যে আপনার সব ডিকশনারি, হার্ড ডিস্ক সব এলোমেলো হয়ে গেছে। এরকম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে। মানুষ সেই রাজপথ ছেড়ে সেই আমরা সেই বাপদাদাদের আমলে দেখেছি, তারা ওই বহু দূরের গঞ্জ থেকে ফেরার পথে হয়তো কোনো কৃষিক্ষেতের ভিতর দিয়ে ঢুকছে, এবং কৃষিক্ষেত মানে কি 10 মাইল 12 মাইল পথ শুধুমাত্র কৃষি জমি। তো সে এলোমেলো হয়ে গেছে, গিয়ে যে গ্রামে আসবে তার পরিবর্তে ভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা দেয়, এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি, এটা আপনারা যারা এই লিফটে আটকা পড়েন অল্প সময়ের মধ্যে, কেউ একবার গাড়িতে আটকা পড়েন, এই ঠিক 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। তো এখন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে, নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে লক হয়ে গেল, কিংবা দেখা গেল মাঝপথে বন্ধ হয়ে গেল, আপনি গ্লাস খুলতে পারছেন না, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অনেক লোকের ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে, তারা লিফটের মধ্যে পড়ে এরকম অবস্থা তৈরি হয়ে যায়। দেখুন, একজন মানুষ লিফটের মধ্যে পড়লে বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয়, তার চেয়ে রাজনীতির অঙ্গনে কোনো পলিটিক্যাল চেয়ার ওটি যখন কারোর জন্য বিপজ্জনক হয়ে যায়, তখন সেটি আরও ভয়াবহ হয় এবং আরও ভয়ের সৃষ্টি করে। আপনি দেখেন যে পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা কাঁদছেন, কথায় কথায় কাঁদছেন। আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম দিকে, যে তিনি এত কাঁদছেন কেন, কথায় কথায় এত কাঁদছেন কেন। মানে মেট্রো রেল পুড়ে গেল, সেই মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনা যেভাবে হাউমাউ করে কাঁদলেন, ওটা তিনি মেট্রো রেলের জন্য কাঁদেননি, তিনি আসলে ভয় পেয়েছিলেন।
তার অন্তরাত্মা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে। এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায়, আজরাইল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে, ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে। তখন সে দায় দিনা পরিশোধ করে, অনেকে ভালো হয়ে যায়, অনেক আরো বেশি খারাপ হয়ে যায়, ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয়, এরকম আর কি। তো যার জন্য প্রকৃতি এবং নিয়তি মানুষকে পয়েন্টিভ করে তোলে। তো সেই দিক থেকে বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্টিভ হতে পারছে না। তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে, তারা বলতে পারছে না ঠিক একজ্যাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে, তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে, এবং তারা কি কি কাজগুলো করতে চাচ্ছে। এটা ডেফিনিট যে শব্দটি, এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না। তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে। তারা সংস্কার করবে। কি সংস্কার করবে? এটা করব, ওটা করব, আমের সঙ্গে দুধ মাখাবো, ঘি খাবো, পোলাও খাবো, মাখন খাবো, এরকম হাজারো সংস্কার। এই তারা রাস্তা সংস্কার করবে, বনভূমি সংস্কার করবে, সেন্ট মার্টিন সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, তারপর সেটা আইনের সংস্কার করবে, নির্বাচন সংস্কার করবে, এরকম হাজারো। মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র, তারা এলোমেলোভাবে বাড়িয়ে চলছে। এটা স্বস্তির লক্ষণ নয়, সুস্থতার লক্ষণ নয়, স্বাভাবিক লক্ষণ নয়। যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নেই, ভাগবার বা ভেঙে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে, তখনই সে ছলচাতুরি করে, ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয়। আবার সেটা সে কোথাও সে যায় না। শেখ হাসিনার জন্য কিন্তু এই অবস্থাটি হয়েছিল। সে 2014 সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ান ওয়ে হয়ে গেছে। ফলে একেবারে শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করেছে, এই আচরণগুলো করেছে তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না, সমাধানের কোনো পথ তিনি রাখেননি, নেগোসিয়েশনের কোনো পথ রাখেননি, এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, ভালোবাসবে, সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসলেন, তখন সবাই তাকে ভালোবেসেছে, সবাই তাকে বিশ্বাস করেছে, সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, অথরিটি দিয়েছে। আপনার কোনো সংবিধান দরকার নেই, কোনো আইন দরকার নেই, আপনি যেটা বলবেন সেটাই আইন, আপনি যেটা করবেন ওটাই সংবিধান। তো এই যে জায়গাটি 90 ডেজের পর এখন আর সেই জায়গাটি নেই। তো এটা কি কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয়। প্রথম হলো যে প্রকৃতি প্রদত্ত এই যে 90 ডেজ, এই 90 ডেজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারেনি। এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইকোনমিক্স পড়েছেন, ইকোনমিক্সের টিচার। তো উনি ভালোই করে জানেন যে ক্যালকুলাস এবং ম্যাটিকুলাস এই দুটোর মধ্যে পার্থক্য কী। মানে আপনি যদি কোনো একটা জিনিস গণনা করেন, ক্যালকুলাস, ক্যালকুলেটিভের জাস্ট লাইক এ ক্যালকুলেটর গণনা করেন, এটাকে ক্যালকুলাস বলা হয়। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনি শুধু গণনা করবেন। কিন্তু আপনি যখন ম্যাটিকুলাসলি কোনো কাজ করবেন, তখন জ্যামিতি এবং গণিত এই দুটোর নিয়ম আপনাকে মানতে হবে, অর্থাৎ সূত্র মানতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার, আপনি যদি যাকে বলা হয় পাটিগণিত করেন, বীজগণিত করেন, যোগ করেন, বিয়োগ করেন, সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে, ম্যাটিকুলাস আছে। এই অঙ্কের যে সূত্রগুলো অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন সেটাকে বলা হয় ম্যাটিকুলাস। আর আপনার কোনো কথা না বলতে আপনি শুধু গণনা করলেন, ক্যালকুলাস 1 2 3 4 5 এরকম। তো যেটা বলছিলাম, এই যে তার এই 90 ডেজ আল্লাহ প্রদত্ত যে 90 ডেজ, এই 90 ডেজ যদি তিনি ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারতেন, তাহলে আজকের যে পরিণতি, সেই পরিণতিটা হতো একেবারে রিভার্স, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন যে আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। একের পর এক দেশবিরোধী চক্রান্ত কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে শেখ হাসিনা। ভারতে বসে নানাবিধ তিনি কুচক্রি বা চক্রান্ত করে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার একটা অপচেষ্টা তিনি করছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগ আবারও পুনর্বাসন হবে কিংবা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, ক্ষমতায় আসবে, এরকমটা কি আপনারা ভাবেন?
ভাবেন না। আওয়ামী লীগের কোনো স্থান কিংবা কোনো জায়গায় বর্তমান দেশের মাটিতে নেই। আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় হাসিনা কিভাবে প্রফেসর ইউনূসকে হুমকি দেয় ভারতে বসে, আমার তা বুঝে আসে না। সে একের পর এক কল রেকর্ড ছাড়তেছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে, তিনি আলোচনা সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে, তার কেউ ভুলে যাচ্ছে না। হাসিনাকে যেন কেউ ভুলে না যায় সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য তো এই কল রেকর্ডগুলো ভাইরাল করা হচ্ছে বলে আমি মনে করি। হাসিনা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, কোনোটাই কাজ হবে না, কোনো ফায়দা হবে না, এতটুকু আমরা নিশ্চিত জানি। শেখ হাসিনা দেশে আসুক, আমরা সকলে অপেক্ষা করছি তার জন্য। তাকে দেশে এনে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করা হোক, বিচারের মুখোমুখি করা হোক তাকে। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।